প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ক্লাসের শুরুতে এই নোটটির সাথে পরিচয় করে দিই। এই নোটটি আমি তৈরি করেছি কিভাবে, বিষয়ভিত্তিক অধ্যয়ন অর্থাৎ 7টি আইন খুব ভালো ডিপলি পড়েছি আমি। পড়ার পরে গবেষণা করেছি এবং আদালতে অ্যাডভোকেট হিসাবে যেহেতু আমি প্র্যাকটিস করি, এই প্র্যাকটিস করার পর যে জ্ঞান আমি অর্জন করলাম, এই সব কিছুর সমন্বয়ে এছাড়াও বার কাউন্সিল ও জুডিশিয়ারির নতুন প্রশ্ন প্যাটার্ন এর আলোকে এই নোটটিকে আমি রচনা করেছি। শুধু পুরাতন প্যাটার্ন না, প্রশ্নের নতুন প্যাটার্নও আমি ফলো করেছি। তাহলে আপনাদের কমপ্লিট একটা নোট দিতে পারছি। তাই এই নোটটা কাদের জন্য উপযোগী? বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির প্রিলিমিনারি, প্রিলিমিনারি মানে এমসিকিউ পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ প্রস্তুতি সহকারে। এই নোট পড়লে আপনার আর কিচ্ছুই লাগবে না। এই নোট পড়লে আর কোনো গাইড লাগবে না, কোনো কিছুই লাগবে না। এই নোট থেকে 80টার উপরে প্রতিবার কমন থাকে, গতবারও ছিল। নোটের নাম হচ্ছে আইন আদালত। এবার নোটের ট্যাগলাইন দিয়েছি বার এমসিকিউ ফাউন্ডেশন নোট। আগের নোটটা ছিল এমসিকিউ নোট, কিন্তু এই নোটটার নাম দিয়েছি আমি ফাউন্ডেশন নোট। আমি এমসিকিউ দুইটা নোট দিব। একটা হচ্ছে এটা বেসিক নোট, ফাউন্ডেশন নোট, মানে এই নোট পড়লে পূর্ণাঙ্গ মানে কমপ্লিট আপনার প্রস্তুতি হয়ে যাবে। আর এর পরে যখন রিভিশন ব্যাচ শুরু হবে, মানে ফাইনাল টাচ যে ব্যাচ বা রিভিশন ব্যাচ, ওই সময় আরেকটা ফাইনাল টাচ নোট দিব। ফাইনাল টাচ নোটে কি থাকবে? খুব দ্রুত র্যাপিড রিভিশন করার জন্য কিছু আলোচনা থাকবে। তারপরে এমসিকিউ প্রশ্ন প্রচুর থাকবে, নতুন প্রশ্ন থাকবে, মডেল টেস্ট থাকবে, বেশ কিছু টেকনিক থাকবে, কৌশল থাকবে। অর্থাৎ শেষের দিকে প্র্যাকটিস করার জন্য অনেকে মডেল টেস্ট বাজার থেকে কিনে, সে মডেল টেস্টের বিকল্প হিসাবে আমার ফাইনাল টেস্ট নোট। আমার ফাইনাল টেস্ট নোট গতবার প্রচুর মানুষ নিয়েছিলেন, আমি সাপ্লাই করতে দিশেহারা হয়ে গেছিলাম। তো গতবার মানে বলতে গেলে যে শুধু প্রিন্ট খরচ এবং কুরিয়ার খরচ আমি ফাইনাল টেস্ট নোট দিয়ে দিয়েছিলাম। কেন? মানুষের উপকার হোক। খুব একটা আমি বেনিফিট রাখিনি, প্রফিট করিনি, খুব সামান্য প্রফিট করেছিলাম। তো এবার, গতবার আমার ফাইনাল টাচ নোটের প্রাইস ছিল 300 টাকা কুরিয়ার চার্জ সহ। এবার ফাইনাল টাচ নোটের প্রাইস আমি করব হচ্ছে 550 টাকা, কিছু পেজ বাড়বে এই কারণে। আর এবার একটু প্রফিট করতে হবে, গতবার যেহেতু কোনোই প্রফিট করিনি। আচ্ছা, এই নোটটি আমি যেটা দেখাচ্ছি সেটা প্রথম প্রকাশ ছিল 9 এপ্রিল 2022, তারপরে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম প্রকাশ বা পঞ্চম সংস্করণ 20 আগস্ট 2025। যারা প্রথম থেকে ভর্তি হয়েছিলেন তারা 20 আগস্টে প্রিন্ট করা নোট কিন্তু পেয়েছেন। এবং আজকে রিভিশন প্রিন্ট 29 অক্টোবর 2025। আজকেও বেশ কয়েকটি কপি প্রিন্ট হয়েছে, কারণ স্টক আউট হয়ে গিয়েছিল। যারা নতুন ভর্তি হলেন তাদেরকে দেওয়া হয়েছে, এবং যারা ভর্তি না হয়ে শুধু নোট নিচ্ছেন তাদেরকে আজকে রিভিশন প্রিন্ট। রিভিশন প্রিন্টে নোটের ছোটখাটো দু একটা জায়গায় বানান ভুল বা এমসিকিউ প্রশ্নের উত্তরে ক হবে ভুল করে গ দিয়ে রেখেছি, সেটা ভুল করেছে, সেটা খুব সামান্য ভুল। পুরো নোট মিলে এরকম ভুল হয়তো বা 5-6 জায়গায় থাকবে, সেটা খুবই নেগলিজেবল ভুল, সেটা খুব একটা সমস্যা না। তারপরেও আমি কি করি, ভুল চোখে পড়লে আমি গ্রুপে বলে দিই যে এই জায়গায় ভুল আছে, আপনারা ঠিক করে নেন। তো যারা আগে নোট নিয়েছেন দেখবেন কিছু কিছু জায়গায় সংশোধন আসবে, সেটা লক্ষ্য করবেন। আর এই নোটে সর্বশেষ সংশোধনী সহ আছে। ফৌজদারি কার্যবিধি কিন্তু 2025 সালে দুইবার সংশোধন হয়েছে। দুইবার, সর্বশেষ 10 আগস্টে সংশোধন হয়েছে, এর আগে 10 জুলাই সংশোধন হয়েছে। সবগুলোই এই নোটে ইনক্লুড করা হয়েছে। দেওয়ানি কার্যবিধি 2025 সালের সংশোধনী বা অ্যামেন্ডমেন্ট, সেটাও করা হয়েছে। সাক্ষ্য আইন 2022 সালে ছিল, সেটাও গুরুত্বপূর্ণ কিছু সেকশন আসছে। এবং দেওয়ানি আদালত আইন 2021-এও সংশোধন হয়েছিল। 3টা গুরুত্বপূর্ণ ধারা এই আইন থেকে পড়তে হয়, সেগুলোও এই নোটে আছে। অর্থাৎ আপনার এই নোট ফুল প্যাকেজ। এই নোট পড়লে আর বাইরের কোনো কিছুই লাগে না। আমার পরিচয় হিসাবে, আমি মোহাম্মদ শহীদুল ইসলাম পারভেজ। আমি নোটটা লিখেছি, রচনা করেছি এবং আমি সম্পাদনা করেছি, মানে এই পুরো পুরো নোটের ক্রেডিট পুরোটাই আমার। এই নোটটা এডিট করা বা অন্য কোনো কিছু টাইপ থেকে শুরু করে সবকিছুই আমার সযত্নে তৈরি করা। আমি অ্যাডভোকেট, জেলা ও দায়রা জজ আদালত রাজশাহীতে প্র্যাকটিস করছি, এবং রাজশাহীর খুবই লোকাল মানুষ, রাজশাহী শহরে বসবাস করি। এরপরে এই নোটের কিছু বৈশিষ্ট্য আছে, আপনারা দেখে নেবেন, তাহলে নোটটি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। আমি দু একটা জায়গা বলে দিই যে এই নোটে কিন্তু জুডিশিয়ারি 2007 থেকে 2024-এর সকল প্রশ্ন আছে এমসিকিউ, এবং 2012 সালের বার কাউন্সিলের থেকে 2025 সালেরও এমসিকিউ প্রশ্ন আছে। 2025 সালের অর্থাৎ এপ্রিলের যে পরীক্ষাটা হলো, এই এপ্রিল মাসের যে 100টা প্রশ্ন, সেটাও এই নোটে ইনক্লুড করা হয়েছে এই এডিশনে। কিন্তু যারা আমার 24 সালে নোট নিয়েছিলেন বা 25 সালে ওই এপ্রিলের পরীক্ষার আগে যারা নোট নিয়েছিলেন, তারা কিন্তু এই 2025 সালের নতুন প্রশ্নগুলো পাবেন না, কারণ সেটা আগের
সংস্করণ ছিল, নতুন এডিশনে সবকিছু যুক্ত হয়েছে। এবং নম্বর বন্টন ও সূচিপত্র, প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা এমসিকিউ পদ্ধতিতে হয়, 100টি প্রশ্ন থাকে 100 নম্বরের, প্রতিটির জন্য 1 নম্বর, এবং সময় থাকে 1 আওয়ার বা 1 ঘন্টা। সাবজেক্ট থাকে কয়টা? সাবজেক্ট থাকে 7টি। এখানে আমার নোটে যেভাবে সিরিয়ালে সাবজেক্ট দেওয়া আছে সেইভাবে আমার এখানে সিরিয়াল পাবেন। আপনার সিলেবাসে যে সিরিয়াল, সেই সিরিয়াল আমি কিন্তু মেনটেন করিনি। অতএব আমার নোটের যে সিরিয়াল, সেই সিরিয়াল অনুসারেই, যেমন সিরিয়াল 1-এ আমার নোটে আছে পেনাল কোড, আজকে আমি পেনাল কোডই পড়াবো। পেনাল কোডে প্রশ্ন আসে 20টি, নম্বরও হয় 20, এবং আমার নোটের 11 থেকে 11 থেকে শুরু হবে পেনাল কোড এবং 73 পৃষ্ঠায় শেষ হবে। অর্থাৎ এই যে সূচিপত্র, এটা মেন সূচিপত্র। এই সূচিপত্র বের করলে আপনি জানতে পারবেন যে কোথায় কি আছে, অর্থাৎ খুঁজে বের করতে আপনার সুবিধা হবে। এছাড়াও যখন আপনি 11 পৃষ্ঠায় যাবেন, পেনাল কোডের জন্য আলাদা আরেকটা ডেডিকেটেড সূচিপত্র আছে। পেনাল কোডের কত ধারা থেকে কত ধারা কত পৃষ্ঠায় আছে সেটা আপনি জানতে পারবেন। তার মানে এই নোটের সূচিপত্র আছে মোট 8টি, এটা একটা মেন, এবং প্রতিটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা সূচিপত্র আছে। অর্থাৎ নোটে কোনো কিছু খুঁজে বের করতে আপনার সময় লাগবে না। 2 নম্বর হচ্ছে বার কাউন্সিলের যে অর্ডার রুলস, এগুলো এই সাবজেক্টে মাত্র 5টি প্রশ্ন, 5 নম্বর, এবং কোথায় আছে সেটা দেখলেই বুঝতে পারবেন, এখানে দেওয়া আছে। তারপরে লিমিটেশন অ্যাক্ট মানে তামাদি আইন, 10টি প্রশ্ন, 10 নম্বর। এসআর অ্যাক্ট মানে স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, যেটা সুনির্দিষ্ট প্রতিকার আইন, 10টি প্রশ্ন, 10 নম্বর। কোড অফ সিভিল প্রসিডিউর মানে দেওয়ানি কার্যবিধি, 20টি প্রশ্ন, 20 নম্বর। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর ফৌজদারি কার্যবিধি, 20টি প্রশ্ন, 20টি নম্বর। এবং সর্বশেষ আমার নোটের 7 নম্বরে রেখেছি আমি দ্য এভিডেন্স অ্যাক্ট, 15টি প্রশ্ন, 15টি নম্বর। এখানে এটি মাঝারি ধরনের একটি আইন, তাই এখানে দেখেন নম্বরের সংখ্যা 20ও না, 10ও না, 15, মাঝারি। তাহলে টোটাল প্রশ্ন থাকবে 100টি, নম্বর হচ্ছে 100। এরপরে গুরুত্বপূর্ণ একটি তথ্য, 5 নম্বর কত এবং নেগেটিভ মার্কিং। অনেকেই বলে যে 5 নম্বর প্রশ্ন যদি সহজ হয় তাহলে কি করে 60-এ পাশ করায়, 70-এ পাশ করায়। এটা সম্পূর্ণ ভুল কথা। এমসিকিউ পরীক্ষায় পাশের ন্যূনতম নম্বর হচ্ছে 50 নম্বর। আপনাকে 50 নম্বর যদি আপনি পান তাহলে আপনি পাস। অনেকে বলে যে আমি 60 পাবো, 55 পাবো, 52 তো অ্যাটলিস্ট পাবোই, কিন্তু আমি পাস করিনি, তাদের হিসাবে ভুল আছে। আবার অনেক এরকম হতে পারে যে আপনি সঠিক আছেন, সঠিক উত্তর করেছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর কিছু কনফিউশন সৃষ্টিকারী প্রশ্ন আছে এমসিকিউ। মনে করেন আমার গাইডে আমি দিয়েছি সেটার উত্তর ক, অন্য একটা গাড়ি আছে খ, আরো একটা গাড়ি আছে গ। তার মানে কিছু প্রশ্ন আছে, বার কাউন্সিলের 20-30টা প্রশ্ন, এই প্রশ্নগুলোতে কনফিউশন আছে, এক একজন বলে এক একটা উত্তর। তো যেমন এসআর অ্যাক্টের 22 ধারা, এসআর অ্যাক্টের 22 ধারাতে আছে হচ্ছে কয়েকটি ক্ষেত্রে সোলেটিয়াম দেওয়া হয়, আমি বলি 3টি ক্ষেত্রে, কিন্তু বাজারের অধিকাংশ গাইডে আছে 2টি ক্ষেত্রে, আবার কিছু কিছু ফেমাস গাইডে আছে 1টি ক্ষেত্রে। তাহলে কনফিউশন আছে। তো এখানে বার কাউন্সিল আসলে কোনটাকে সঠিক উত্তর ধরেছে এটা তো আপনিও জানেন না, আমিও জানি না। অথবা প্রতিবার প্রশ্নে 4-5টা ভুল থাকেই, সেই ভুল প্রশ্নের যদি আপনি উত্তর করেন, কেমন ভুল, একটি প্রশ্নে একাধিক উত্তর থাকতে পারে সঠিক। মনে করেন কও সঠিক, গও সঠিক, আপনি কোনটা করবেন? আপনি ক দিয়েছেন, বার কাউন্সিল হয়তো বা গ কে সঠিক করেছে। তো এই ধরনের কিছু ফাঁদ থাকে, সেখানে কি করতে হবে সেগুলো আমি বলে দিব। তার মানে আপনার সেফ জোন হচ্ছে 60 পাওয়া, আপনি টার্গেট করবেন 75 পাওয়া। কেটে কুটে যদি 60ও টিকে তাহলে আপনি সেফ জোনে থাকবেন, কনফিডেন্টলি বলতে পারবেন আমি 60 পাবো বা 60-এর কাছাকাছি পাবো, আমি পাস করব। আমি 50 পাবো এটা বললে কিন্তু রিস্ক হয়ে যায়, ওই যে কিছু ফাঁদ আছে, 4-5টা প্রশ্নের ভুলের কারণে নম্বর 50 থেকে নিচে নেমে যাবে, তখন ফেল আসবে। আমি চেষ্টা করব আপনাদের যেন ওই ভুলগুলো না হয়, আমি আপনাদের সতর্ক রাখবো, আপনারা সতর্কভাবে সেগুলো মেনে চলবেন। প্রতিটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর হতে 0.25 নম্বর কর্তন করা হয়। অর্থাৎ 4টি প্রশ্ন যদি উত্তর ভুল করেন আপনি, আপনার প্রাপ্ত নম্বর থেকে, আপনার ওই 4টি থেকে 4টি ভুল করলেন, তাহলে 4 নম্বরের 1 নম্বর তো পেলেন না, বরং এইদিকে অন্যগুলো থেকে যেগুলো নাম্বার পেয়েছেন ওই প্রাপ্ত নম্বর থেকে আবার আপনার 1 নম্বর কেটে দিবে। এটাকে বলে নেগেটিভ মার্কিং। তার মানে না বুঝে আপনার উত্তর করবেন না। আমি প্রতি সপ্তাহেতে ক্লাস টেস্ট নিই, ক্লাস টেস্টে অনেকের ভুল হচ্ছে কম, অনেকের আবার বেশি, অনেকের সঠিকের থেকে ভুলই বেশি।
তো যারা সঠিকের থেকে ভুল বেশি করছেন তাদের জন্য মেসেজ, ভাই আপনি 50 মার্কের যদি আমি পরীক্ষা নিই, বা আমি 40 মার্কের বা 35 মার্কের পরীক্ষা নিই, আপনি যদি 5টা পারেন 5টাই উত্তর করবেন, যেটা জানেন না সেটা উত্তর না করে ফাঁকা রাখবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনার দৌড় কতটুকু। আপনি চান্স নিচ্ছেন, আপনি আন্দাজি পূরণ করছেন না বুঝে। তার মানে আপনি না বুঝে চান্স নিচ্ছেন, আন্দাজি পূরণ করছেন, না জেনে পূরণ করছেন। 20টা পূরণ করলে তো 5-7টা হবেই। ওই যে 5-7টা হলো, ওইটা আপনি না বুঝে পূরণ করলেন। আমি বুঝতে পারলাম না আমার স্টুডেন্টের কোন পর্যায়ে প্রস্তুতি আছে। যখন আমি দেখবো যে আপনি 5টা 10টাই পূরণ করছেন, বাকিটা পূরণ করতে পারছেন না, ওই জায়গায় আমি আপনাকে হেল্প করতে পারবো। আপনার সাথে কথা বলবো যে আপনি এত কম কেন পূরণ করেন, আপনি কি পড়েন না, না পড়ে পরীক্ষা দিচ্ছেন, ঘটনা কি? আর আমি যদি দেখি যে না আপনার 30-এর উপরে নম্বর থাকছে 50-এ, তাহলে আমি ধরে নেব যে আপনার পাশের সম্ভাবনা আছে। তো আমার ক্লাস টেস্টে যারা 30-এর নিচে পায় তাদেরকে পড়াশোনা বাড়াতে হবে, না হলে তাদের ভরসা কম। হয় আপনি পড়ছেন না, না পড়ে পরীক্ষা দিচ্ছেন। আর যারা ক্লাস টেস্ট দেয় না তাদের সম্পর্কে আমার কোনো মন্তব্য নাই, তাদের আমি কোনো দায়িত্ব নিব না। আপনি ভর্তি হয়েছেন, আমাকে পেমেন্ট দিয়েছেন, ক্লাস করেন না করেন আমার কোনো কিচ্ছু যায় আসে না। কিন্তু আপনি যদি ক্লাস টেস্টে অংশগ্রহণ না করেন, তাহলে আমি ধরে নেব যে আপনি আমার কাছে ভর্তি হয়েছেন কিন্তু আপনি পড়েন না, ক্লাসও করেন না। তো এই যে নেক্সট যে ক্লাস টেস্ট হবে, ব্যাচ 2 এর ক্লাস টেস্ট, ব্যাচ 1 এর যারা স্টুডেন্ট আছেন প্রথম থেকে তারাও দিতে পারবেন। আমি সেটা ক্লাস টেস্টের আগে ঘোষণা দিয়ে দেবো। পরপর 2টা ক্লাস টেস্টে যারা অংশগ্রহণ করবে না তাদের ভর্তি ক্যান্সেল হয়ে যাবে, এটা আমি ঘোষণা দিয়ে দেবো। খুব বড় করে একটা পিকচার আকারে নোটিশ দিয়ে দেবো। যেমন নোটিশ দিয়েছিলাম যাদের পেমেন্ট ডিউ ছিল তাদের ভর্তি ক্যান্সেল করে দিয়েছি, এরকম যারা পরপর 2টা ক্লাস টেস্ট মিস করবে তাদের ভর্তি ক্যান্সেল। তার মানে আগাছা পরিষ্কার করতে হবে। যারা নিয়মিত পরীক্ষা দেন, আমার স্টুডেন্টের 50% পরীক্ষা দেয়, 50% দেয় না, বাকি 50%-এর আমি কেন দায়িত্ব নিব? তাহলে যারা পরীক্ষা দেয় তাদেরকে রাখবো, তাহলে এমসিকিউ আমার 100% পাস করবে। তাহলে এটা বলতে ভালো লাগবে।